হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে শোকাহত ও ক্ষুব্ধ গোটা দেশ। যেন ওই দখলদার ইসরায়েলকে পৃথিবী পৃষ্ঠ থেকে মুছে ফেলা হয়, ঠিক যেমন নেতা নিজেই বলেছিলেন ইসরায়েলকে পৃথিবীর পৃষ্ঠ থেকে মুছে ফেলতে হবে। কাল তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজা, 40 দিনের রাষ্ট্রীয় শোক। আরও হামলার হুমকি ট্রাম্পের, 27 মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা শুরু, দেশ পরিচালনায় 3 সদস্যের কাউন্সিল। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় বন্ধ মধ্যপ্রাচ্যের আকাশপথ, শাহজালালে আটকা হাজারো যাত্রী, দুর্ভোগ চরমে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, খেলার মাঠ ও খোলা জায়গা চিহ্নিত করার তাগিদ। নতুন উর্দি নিয়ে খোদ পুলিশ বাহিনীতেই বাড়ছে ক্ষোভ, পোশাক কাউকে উজ্জীবিত করে না বলছেন বিশেষজ্ঞরা। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় 7 আসামি 8 দিনের রিমান্ডে, বাকি 2 জনকে ধরতে অভিযান চলছে। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে ইতিহাসের কঠোরতম প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এদিকে সর্বোচ্চ নেতার অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় 3 সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল গঠন হচ্ছে ইরানে। অন্যদিকে দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ভোরের আলো ফোটার আগে ইসরায়েলি হামলায় ফের কেঁপে উঠল ইরান। নতুন করে দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে 30টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। হামলায় অংশ নিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর ডজনখানেক ফাইটার জেট। সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই হামলায় ব্যবহার করা হয়েছে দূরপাল্লার নির্ভুল গাইডেড মিউনিশন। জবাবে ইরাক, কাতার ও দুবাইয়ে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে 6ষ্ঠ ধাপের হামলা শুরু হয়েছে বলেও জানিয়েছে ইরানের অভিজাত বাহিনী IRGC। এদিকে শোকে স্তব্ধ তেহরান, ভিড় বাড়ছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে। এরই মধ্যে অভিজাত বাহিনী IRGCর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর ও খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানির নিহতের তথ্য সামনে এসেছে। তবে শোকের মাতম শুধু ইরানকে নয়, বইতে হবে ইসরায়েলকেও। খামেনিকে হত্যার জবাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক রিপাবলিকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান পরিচালনার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC। তাদের ভাষায়, প্রতিশোধের হাত শত্রুদের ছেড়ে দেবে না এবং দখলকৃত ভূখণ্ড ও মার্কিন ঘাঁটিগুলো হবে লক্ষ্যবস্তু। এদিকে ইরানের রাজনৈতিক শূন্যতা মোকাবিলায় 3 সদস্যের কাউন্সিল গঠনের তৎপরতা চলছে। দেশটির প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি ও গার্ডিয়ান কাউন্সিলের এক হকিফ ও ধর্মীয় আইনজ্ঞ সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন বলে জানানো হয়েছে। খামেনির মৃত্যুর পর ফের মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। CBS নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কূটনীতি ফের অগ্রগতি পাবে। জোরদার হামলা চালানোর হুমকিও দেন তিনি। কূটনীতি একদিন আগের তুলনায় এখন অনেক সহজ, কারণ তারা বাজেভাবে মার খাচ্ছে। ইরান এখন দুর্বল, মার্কিন ঘাঁটিতে হামলায় ক্ষয়ক্ষতি অনেকাংশে কম। অস্থিরতার সুযোগে ফের ইরানের মসনদে আসীন স্বপ্ন দেখছেন সাবেক শাহপুত্র রেজা পাহলভি। বেসামরিকদের উপর হামলাকেই ইরানের জাগরণ ও স্বাধীনতার মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন তিনি। নীরব দাস, নিউজ 24। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় ইরান জুড়ে এখন শোকের মাতম। তেহরানকে নতুন কারবালাও বলছেন কেউ কেউ। এরই মধ্যে ইরান জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ এই নেতার জানাজা রবিবার তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ইরানের আকাশ আজ ভারী শোকে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা অপারেশন এপিক ফিউরিতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবরে দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। চোখে অশ্রু আর বুক ভরা আহাজারি নিয়ে রাজধানী তেহরানে জড়ো হয়েছেন লাখো মানুষ।
এ সময় ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বানও জানান দেশটির বাসিন্দারা। শেষ মুহূর্ত পর্যন্ত যেন ওই দখলদার ইসরায়েলকে পৃথিবী পৃষ্ঠ থেকে মুছে ফেলা হয়, ঠিক যেমন নেতা নিজেই বলেছিলেন ইসরায়েলকে পৃথিবীর পৃষ্ঠ থেকে মুছে ফেলতে হবে। তেহরানকে নতুন কারাবালাও বলছেন কেউ কেউ। বেদনা আর ক্ষতির প্রতীক হয়ে উঠেছে পুরো দেশ। সরকার এরই মধ্যে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রাষ্ট্রীয় ভবন থেকে শুরু করে মসজিদ সবখানেই শোকের আবহ। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, রোববার তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ নেতার জানাজা। আফরিন মৌ, নিউজ 24। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর দেশটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। 4 দশকের বেশি সময় ধরে নির্বাসনে থাকা রাজ পরিবারের উত্তরাধিকারী রেজা শাহ পাহলভি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজতন্ত্রের পতন থেকে শুরু করে বর্তমান সময়ের সরকার বিরোধী আন্দোলন সবকিছুতেই তার নাম জড়িয়ে আছে। অনেকেই এখন মনে করছেন ক্ষমতার এই বিশাল শূন্যতায় তিনি হয়তো নিজের দেশের হাল ধরতে পারেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান ছাড়তে বাধ্য হন পাহলভির পরিবার। সেই ক্ষমতাচ্যুত শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির বড় ছেলে হলেন এই রেজা শাহ পাহলভি। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানে এখন চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটানো রেজা চাইছেন দেশে ফিরতে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের তরুণ প্রজন্মের একটি বড় অংশ রাজতন্ত্রের প্রতি আগ্রহ দেখাচ্ছে। সরকার বিরোধী বিক্ষোভেও পাহলভির পক্ষে স্লোগান শোনা গেছে বহুবার। তবে পশ্চিমা দেশগুলোর সমর্থন পেলেও দেশের ভেতরে কট্টরপন্থীদের বাধার ডিঙ্গানো তার জন্য সহজ হবে না। তাই আগামী দিনে তিনি ইরানের শাসক হবেন কিনা তা সময় বলে দেবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানে যুদ্ধ বাঁধিয়ে বাংকারে লোকালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখান থেকেই তিনি অপারেশন লায়ন্স রোর এর পরবর্তী ধাপগুলো পর্যবেক্ষণ করছেন। নিজ দেশের নাগরিকদের মৃত্যুর মুখে ফেলে নেতানিয়াহুর বাংকারে আশ্রয় নেওয়ার ঘটনার সমালোচনা করছে সাধারণ মানুষ। তেহরান থেকে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার সাইরেন বাজার পরেই তেল আবিবের এক বাংকারে লুকালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ভূগর্ভস্থ নিরাপদ বাংকার থেকে বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছেন। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধানমন্ত্রীকে একটি সুরক্ষিত বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে তিনি অপারেশন লায়ন্স রোডের পরবর্তী ধাপগুলো পর্যবেক্ষণ করছেন। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকরা বিষয়টিকে নেতানিয়াহুর আত্মগোপন হিসেবে প্রচার করছেন। তাদের মতে যুদ্ধের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী নিজে বাংকারে আশ্রয় নিলেও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার হিমশিম খাচ্ছে। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আয়রন ডোম ফাঁকি দিয়ে কয়েকটি সামরিক ঘাঁটিতে আঘাত হানার পর এই সমালোচনা আরও তীব্র হয়েছে। বাংকার থেকে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। রনি আহমেদ, নিউজ 24। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে থমকে গেছে আকাশপথ। একের পর এক দেশ আকাশসীমা বন্ধ ঘোষণা করায় তৈরি হয়েছে নজিরবিহীন স্থবিরতা। বাতিল হয়ে গেছে বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের শত শত ফ্লাইট। এমন অবস্থায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। এদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট পুনরায় চালুর কথা জানিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় ইরান, ইসরায়েল, জর্ডান ও কুয়েত সহ বেশ কিছু দেশ তাদের আকাশসীমা আংশিক না পূর্ণাঙ্গভাবে বন্ধ করে দিয়েছে। এমনকি দুবাই ও আবুধাবির মতো ব্যস্ততম বিমানবন্দরগুলো থেকেও কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ফলে ইউরোপ ও এশিয়ার সংযোগকারী প্রধান রুটগুলো এখন প্রায় অচল। এর বড় প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দাম্মাম, জেদ্দা, দুবাই ও রিয়াদ সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব গন্তব্যে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এতে বিপাকে পড়েছে হাজারো প্রবাসী কর্মী। গতকাল সন্ধ্যা 7টা ফ্লাইট ছিল, আমি 4টা বাজে এখানে এয়ারপোর্ট ঢুকার পরে শুনতে পাই যে মধ্য ফ্রান্সে যুদ্ধ চলতেছে। তো বলতেছে যুদ্ধ চলতেছে সাময়িকভাবে, এখন আপনারা বসেন, ফ্লাইট
কি চালু হবে না বন্ধ থাকবে এখনো নির্দেশ আসে না। আমরা কি আসলে কি যেতে পারবো কিনা নাকি এরকম দুর্ভোগ হবে আমাদের, এই জন্য টেনশন হচ্ছে। এমিরেটস, ইতিহাদ ও কাতার এয়ারওয়েজের মতো বড় বড় এয়ারলাইন্সগুলো তাদের কার্যক্রম সীমিত করেছে। এয়ার ইন্ডিয়া ও ব্রিটিশ এয়ারওয়েজ এখন দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করছে, যাতে বাড়ছে জ্বালানি খরচ ও যাত্রার সময়। মানববদ্ধ তো কইতেছে বাড়িতে যাও, বাড়িতে যে এজেন্সির যেতে টিকিট কাটছে তার লোক কথা কইতো, তো কথা কর পরে আবার বললাম আমার এনে তো টিকিটের মিছিলে আছে কইয়া যাচ্ছে তারিখ মানে যাওয়ানের ইয়া, তো আজকেও কল দিলাম কইতেছে যাওয়ানোর তারিখ আছে, তো অনেক ফোন দিচ্ছি কইতেছে না চাইলে তার কোনো কিছু নেই, 2 দিন আমার অনেক ক্ষতি হয়ে যাবে, সে আমার টাকা পয়সা ক্ষতি হবে, আমার ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে, কারণ আমার ছুটির মেয়াদ আছে 7 দিন, এর মধ্যে যদি আমার টিকিট লেগে না যায় আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমি কর্তৃপক্ষকে বলছি তাড়াতাড়ি এটা সমাধান করার জন্য। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে না আসার এবং নিজ নিজ এয়ারলাইন্সের কল সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশপথ কত দ্রুত নিরাপদ হবে এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। রাজু মাহমুদ, নিউজ 24। ইরান ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে গালফভুক্ত দেশগুলোর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এদিন সকালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার সহ 4 দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। বৈঠকে যেসব বাংলাদেশিরা যাওয়ার কথা থাকলেও এখন ওইসব দেশে যেতে পারেনি, তারা যেন ভিসা সংকটে না পড়ে সেজন্য দেশগুলোর সহযোগিতা চাওয়া হয়। এছাড়া যুদ্ধ পরিস্থিতিতে সেসব দেশগুলোতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। এ সময় দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে তত দ্রুত বাংলাদেশিদের সংকট সমাধানের চেষ্টা করবে তারা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। যাব তার কাছে। জিকো, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর সেখান থেকে আর সবশেষ কি তথ্য জানা গেছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। যেমনটি জানেন যে মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু এরই মধ্যে বাংলাদেশ থেকে যতগুলো ফ্লাইট রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যগামী, যেহেতু মধ্যপ্রাচ্যের আকাশসীমা এই মুহূর্তে বন্ধ রয়েছে। তাই তো যার কারণে যারা হলো মধ্যপ্রাচ্যে গামী মানুষ ছিলেন, বাংলাদেশিরা ছিলেন, কর্মজীবীরা ছিলেন, তারা কিন্তু বাংলাদেশে যেমন আটকা পড়েছে ঠিক একই রকম কিন্তু সেখানকারও অবস্থা। সেখানে বহু বাংলাদেশি কর্মরত রয়েছেন, নিজের জীবিকার চাহিদায় সেখানে গেছেন, তো তাদের নিরাপত্তার বিষয়গুলোও আছে, যে যা নিয়ে গতকাল উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সকালে কিন্তু আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যের গালফভুক্ত বেশ কয়েকটি দেশের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সহ তাদের প্রতিনিধি দল এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন এবং এখানে এসে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রয়েছে, ওনার সাথে প্রায় 20 মিনিট তাদের মধ্যে কথোপকথন হয়। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে এই যেই সংকটটি তৈরি হয়েছে এবং আকাশসীমা বন্ধ থাকার কারণে মানুষ যারা এখান থেকে মধ্যপ্রাচ্যের দিকে যেতে পারছেন না, সেখানে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ভিসা সংক্রান্ত যে জটিলতাগুলো থাকবে সেগুলো যাতে পরবর্তীতে নিরসন করা হয় এবং সেখানে আটকে পড়া যে সমস্ত বাংলাদেশিরা রয়েছে তারা যাতে নিরাপদে থাকে এবং যুদ্ধ পরিস্থিতি একটু শান্ত হলে তাদেরকে যাতে নিরাপদ জায়গায় ছড়িয়ে নেওয়া হয়, এই সমস্ত বিষয় সহ আরও আনুষঙ্গিক বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই সম্পর্কে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে কেউ কথা বলেনি। হয়তোবা আজ কথা বললে তখন সরাসরি জানতে পারবো আরও কী কী বিষয় আসলে এই আলোচনার মধ্যে ছিল। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, ধন্যবাদ আপনাকে। ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সাথে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, ভূমিকম্প মোকাবেলায় খোলা জায়গা চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কঠোরভাবে বিল্ডিং কোড মানতে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা ডাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। গত মাসে যে আর্থকোয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1000 ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে
বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে। ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে 250 শয্যার জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এলজিআরডি মন্ত্রী আরও বলেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগী ও স্বজনদের চলাচলের জন্য জেলা প্রশাসন থেকে একটি লিফটের ব্যবস্থা করা হবে। আশা করছি যে এখানে এই হাসপাতাল থেকে ডেভেলপ করার জন্য আরো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং আপনারা সবাই জানেন যে এখানে একটা মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে, সাইট আপনার ঠিক করা হয়েছে। মেডিকেল কলেজ চালু আমাদের হাসপাতাল আরো উন্নত হবে। আমরা চেষ্টা করবো এটাকে 500 বেডে উন্নীত করবার। রমজানের পরেই সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। রোববার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে RFEDর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা সেই বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে, ঘাটতির বিষয়গুলো খতিয়ে দেখবে কমিশন। আপনারা সঠিক তথ্য মানুষের কাছে সরবরাহ করুন। মেডিকেল শিক্ষা রাজনীতিমুক্ত রাখার তাগিদ দিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রবিবার রাজধানীতে এক আয়োজনে এই আহ্বান জানান তিনি। শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই আয়োজন হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে দেশের মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে। চিকিৎসার জন্য বিদেশের উপর নির্ভরতা কমানোর তাগিদও দেন তিনি। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী। পরবর্তীতে ক্রেস্ট প্রদান করবেন আজকের এই অনুষ্ঠানে। আমরা নতুন 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিচ্ছি, তার মধ্যে ফার্মাসিস্ট থাকবে, মিডওয়াইফার থাকবে, কেয়ার গিভার থাকবে, আরো টেকনিক্যাল যা আছে সব থাকবে। নতুন 1 লক্ষ নিচ্ছি। আর ব্যাকএন্ড যে 70,000 পোস্ট আছে ওইটা আমরা রিক্রুট করতে যাচ্ছি। উই ওয়ান্ট টু গিভ ফুল সাপোর্ট টু দ্য হেলথ সেক্টর, যাতে করতে আমাদের জনগণ যাতে সুন্দরভাবে স্বাস্থ্য সেবাটা পায়। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ গ্রেপ্তার 7 আসামির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বেলা 11:30টার দিকে শুনানি শেষে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত। সকালে রিমান্ড শুনানির জন্য নরসিংদী আদালতে হাজির করা হয় আসামিদের। শুক্রবার এই মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ 7 জনকে গ্রেফতার করা হয়। বাকি 2 পলাতক আসামিকেও দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। ধর্ষণ এবং খুন সহ সালিশ যারা করেছে মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। খুনের মোটিভ সহ অপরাপর কোনো ঘটনা থাকলে সে বিষয়ে উদ্ঘাটনের জন্য জেলা পুলিশ নরসিংদী কাজ করে যাচ্ছে। রোজায় নিত্যপণ্যের খাদ্যমান নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে বিশেষ কার্যক্রম জোরদার করেছে বিএসটিআই। এছাড়া নিম্নমানের পণ্য বাজারজাত করায় 49টি প্রতিষ্ঠানকে জরিমানা ও শোকজ করেছে প্রতিষ্ঠানটি। রোববার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। শিল্প সচিব জানান, রোজায় ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট, বাজার তদারকি ও নমুনা পরীক্ষার কার্যক্রম জোরদার করা হয়েছে। ঢাকা মহানগরী সহ বিভিন্ন জেলায় প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এসব অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ভোক্তাদের অধিকার নিয়ে আমরা আমাদের মূল কাজ, ভোক্তা অধিকার আছে অধিদপ্তর, তারপরেও সবার তো লক্ষ্য একটাই, সবার যাতে ভোক্তারা সঠিক সুন্দর এবং অরিজিনাল জিনিসটা পায়, এটাই আমাদের উদ্দেশ্য। এখন শুটি বিচ রিসোর্টের সৌজন্যে ঈদ বাজারের খবর। রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এ বিষয়ে আরো জানাতে বসুন্ধরা শপিং মল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা। যাব রোজার কাছে। রোজা, বিপণী বিতানগুলোতে ক্রেতার আনাগোনা এখন কেমন দেখছেন?
সাদিয়া, আমি এখন আছি বসুন্ধরা শপিং মলে এবং আজ সকাল থেকেই দেখছি ক্রেতাদের আনাগোনা এবং এখন যত সময় বাড়ছে আমরা দেখছি ততই মানুষজন বাড়ছে এবং আপনি এখানে দেখছেন যে কাপড়ের সমারোহ বেশিরভাগই সুতি কাপড় বা আরামদায়ক কাপড়। যেহেতু সামনে চৈত্র মাসের গরম পড়বে, সেই গরমে ঈদের সময় মানুষ একটু আরামদায়ক স্বস্তিকর কাপড় চাচ্ছে এবং মেয়েদের কাপড়ের পাশাপাশি আমরা দেখছি ছেলেদেরও টি শার্ট থেকে শুরু করে পাঞ্জাবি, ওদের পাঞ্জাবির প্রতি আমি দেখলাম যে আগ্রহটা বেশি এবং সাদার পাশাপাশি রঙিন একটু কাজ করা পাঞ্জাবিও মানুষ দেখছেন। এবং মেয়েদের কাপড়ে যদি বলি, মেয়েদের মধ্যে সালোয়ার কামিজের প্রতি, যেহেতু ঈদের সময় সবাই একটু সালোয়ার কামিজ পরতে চায়, একটু জাঁকজমকপূর্ণ কাপড় পরতে চায়, তবে এইবার গরমের জন্য সুতি কাপড়ের মধ্যেই দেখা যায় এমব্রয়ডারি বা কারুকাজের যে কাজগুলো, সেই কাজের প্রতিও একটু মেয়েদের ঝোঁক বেশি এবং দেখছি অনেকেই পরিবার নিয়ে আসছেন, পরিবার নিয়ে এসে কাপড় পছন্দ করে যাচ্ছেন, তাদের আপনজনের জন্য কাপড় নিচ্ছেন এবং শুধু যে তাদের ফ্যামিলির জন্য, তারা নিজের জন্যও নিয়ে যাচ্ছেন। এবং এখন যেহেতু শুরুর দিকে অনেকেই আসছেন, এসে বলছেন যে তারা এখন শুধু দেখে যাচ্ছেন, তারপরেও পছন্দ হলে তারা নিয়ে নিচ্ছেন। এবং এখানে আমি দেখছি যে অনেক ক্রেতারাই তাদের পছন্দের কাপড় চোপড় দেখছেন। এবং এখন যদি বলি যে এই যে এখানে দেখছেন যে এইগুলো গেঞ্জি কাপড়গুলো যারা ক্রেতারা দেখছেন, তারা হচ্ছে সব আরামদায়ক কাপড় চোপড় খুঁজছেন এবং এই ঈদের সময় সকলে যাতে নিজেদের পছন্দের মানুষের জন্য কাপড় নিতে পারে সেই বিষয়টাও খেয়াল রাখছেন। এবং আমি এখন আছি বসুন্ধরা শপিং মলে এবং এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাদিয়া। রোজা, ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বয়কটের দ্বারপ্রান্তে অনেকটা ইরান। দর্শক, বলছিলাম মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরানের যুদ্ধ এখন শুধু রণক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এর কালো মেঘ জমতে শুরু করেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে 2026 সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে ফুটবল বিশ্ব এখন চরম অনিশ্চয়তায়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বয়কটের দ্বারপ্রান্তে ইরান। একের পর এক হামলা পাল্টা হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের আকাশ। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্র আগ্রাসনে এরই মধ্যে নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। হামলার প্রতিবাদে তেহরানে বিক্ষোভ করছে ইরানিরা, যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে সবুজ ঘাসের গালিচাতেও। মধ্যপ্রাচ্যের শক্তিধর ইরান ও দখলদার ইসরায়েলের সংঘাতে এখন বড় সংখ্যা দেখা দিয়েছে 2026 সালের ফিফা বিশ্বকাপ নিয়ে। ইরানের জাতীয় দল চূড়ান্ত পর্বে নাম লেখালেও আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সাথে চলমান আগ্রাসনে তাদের অংশগ্রহণ এখন সুতোয় ঝুলছে। এরই মধ্যে ইরান ফুটবল প্রধান মেহেদি তাজির 2026 বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, এত কিছুর পর বিশ্বকাপে তাদের অংশগ্রহণের কোনো মানেই হয় না। সাম্প্রতিক ঘটনাগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওই হামলার পর ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী হওয়া সত্যিই কঠিন। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে অনিশ্চয়তাই বেশি। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে ইরান অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তারাই। ক্রীড়াঙ্গন সবসময় যুদ্ধের বিকল্প হিসাবে সম্প্রীতির বার্তা দিয়ে এসেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই আগুনের লেলিহান শিখা এখন ক্রীড়াঙ্গনকেই গ্রাস করার দ্বার প্রান্তে। ইরান কি শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটবে, নাকি ফুটবল পায়ের জাদুতে যুদ্ধের প্রতিবাদ জানাবে, সেটি এখন বড় প্রশ্ন। আবরার আল দাইয়ান, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।